আজকে যে প্রসঙ্গটা নিয়ে আলোচনা করব, সেটি আসলে শিরোনামের সঙ্গে অনেকটা আধ্যাত্মিকতার সংযোগ রয়েছে। আপনারা যদি বাতিঘরের কথা চিন্তা করেন, ইন জেনারেল দ্য লাইট হাউস, যে ঘর থেকে বাতি তৈরি হয়, যে ঘর থেকে বাতির যে আলো, নূর যেটি বের হয়, সেটিকে সাধারণত বাতিঘর বলা হয়। একেবারে যদি সাদামাটাভাবে আপনি লাইট হাউস ধরেন, তাহলে লাইট হাউস বলতে সমুদ্রের কিনারে বা পোতাশ্রয়ের কাছাকাছি, যেমন ধরুন আলেকজান্দ্রিয়া বা ধরুন হরমুজ প্রণালী। তো মধ্যযুগে যখন জাহাজ চলাচল করত, তো গভীর রাতে এ সকল প্রণালীর ভেতরে আলো জ্বালানো হতো এবং সেই আলো দেখে রাতের অন্ধকারে নাবিকরা দিশা খুঁজে পেত এবং ওখান থেকে মূলত লাইট হাউস শব্দটি এসছে। আর যদি আপনি সাধারণভাবে আধ্যাত্মিকতায় যান, তাহলে লাইট বলতে যেটি বোঝায় সেটা হলো নূর। নূর এবং আনোয়ার আরবিতে দুটো শব্দ। নূর হলো একেবারে মৌলিক একটি আলো, যে আলোর কোনো রকম প্রতিবিম্ব নেই, যে আলোর কোনো ছায়া নেই, যে আলোর কোনো পেছনে অন্ধকার নেই, যে আলো সপ্তরং তৈরি করে না, কোনো কিছু তৈরি করে না, শুধু আপনাকে পথের দিশা দেখায়, সেটিকে বলা হয় নূর। আর আনোয়ার হলো অনেকগুলো আলো, আলোর সংমিশ্রণ, বহু বচন। তো এই যে আমরা যেটাকে লাইট হাউস বলি, বাংলা যেটার বাতিঘর, সেই বাতিঘর হলো যে একটি মানুষের হৃদয়ে, মন এবং মস্তিষ্কে, সেখানে যখন এরকম নূর থাকে, যে নূরে সে তার নিজের পথ দেখতে পারে, অর্থাৎ হি মাস্ট বি এ সাকসেসফুল ম্যান, রেসপেক্টেড ম্যান অ্যান্ড রিগার্ডেড বাই অল পার্টিস। মোটামুটি তার শত্রু যারা আছে তারাও বলবেন যে এই লোকটি এইরকম, তার একটা ক্যারেক্টারিস্টিক্সের সার্টিফিকেট থাকবে। এইরকম যখন কারো সম্পর্কে ধারণা করা হয়, ধরে নেওয়া হয় এই মানুষটির মধ্যে নূরের আলো রয়েছে। নবী রাসূলরা তো ছিলেনই, সাহাবায়ে একরামরা ছিলেন, গাউস কুতুব আউলিয়াল্লাহ পীর মাশায়েখরা ছিলেন, জ্ঞানী গুণী সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, কনফুসিয়াস, তাদেরকেও এইভাবে আলোকিত মানুষ বলা হতো। আমাদের বাংলাদেশে আব্দুল্লাহ আবু সাঈদ স্যার আছেন, অধ্যাপক, তিনি এই আলোকিত মানুষ, এনলাইটেন ম্যান অ্যান্ড নো ম্যান, এগুলো তৈরি করার জন্য দীর্ঘদিন ধরে লড়াই করে যাচ্ছেন। সেই যে তার বাতিঘর, লাইট হাউস, বিশ্ব সাহিত্য কেন্দ্র, এটা নিয়ে রিসেন্টলি খুব বিতর্ক হচ্ছে। তো মানুষ যে আলোকিত হয়, সে আলোকিতের মধ্যে অবশ্যই জ্ঞান অর্জন, বই পড়া, এটা গুরুত্বপূর্ণ, কিন্তু এতে আপনার আলো আসবে না। জ্ঞানের সবচেয়ে বড় বিপদ হলো ভুলে যাওয়া। আর তার চেয়ে বড় বিপদ হলো আপনি যে জ্ঞান অর্জন করেছেন, সেই জ্ঞান অর্জন অনুযায়ী আপনি আপনার চরিত্র গঠন করেননি। খুব ভালো ভালো কথা বলেন, কিন্তু ব্যক্তিগত জীবনে নামাজ পড়েন না, অন্যের হক নষ্ট করেন, ফাঁকফোকর দিয়ে কি করে অন্যের সম্পত্তি হরণ করা যায়, মাগনা খাওয়া যায়, পরিশ্রম না করে শুধুমাত্র বিলাসিতা করা যায় অন্যের অর্থের বৃত্ত দিয়ে। এই মানুষগুলোর যত জ্ঞান থাকুক না কেন, তারা কখনো আলোকিত মানুষ হয় না। তো আমাদের এই সমাজে যারা আলোকিত মানুষ, বিভিন্ন সময় রাজনীতিতে, অর্থনীতিতে তারা অনেক কিছু বিতরণ করেন। যেমন ধরেন জামিলুর রেজা চৌধুরী নামক একজন অধ্যাপক ছিলেন, আলোকিত মানুষ। প্রফেসর আহমেদ শরীফ, ধর্মকর্ম যাই থাকুক না কেন, আলোকিত মানুষ, শুধু দিয়ে গেছেন এই পৃথিবীকে। আহমদ সাহেবের কথা চিন্তা করেন, হুমায়ুন আজাদের কথা চিন্তা করেন, প্রিন্সিপাল আবুল কাশেমের কথা চিন্তা করেন, আরও অনেক বহু মানুষের নাম আমরা বলতে পারবো। আপনি তোফাজ্জল হোসেন মানিক মিয়া, ইত্তেফাকের সম্পাদক, তার কথা চিন্তা করেন, জহুর আহমেদ চৌধুরীর কথা চিন্তা করেন, সাংবাদিক। আপনি আব্দুল সালাম সাহেবের কথা চিন্তা করেন, সাংবাদিক। এস এম আলীর কথা চিন্তা করেন। এরকম অসংখ্য রাজনীতিবিদদের মধ্যে বহু সংখ্যক আছে। আবুল হাশিম, হোসেন সৈয়দ সোহরাওয়ার্দী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ওনারা সবাই আলোকিত মানুষ ছিলেন। আলোকিত মানুষের যে গুণ, তিনি নিজে আলোক বিতরণ করেন আর
অন্য সব যারা আলোকিত মানুষ আছে তাদেরকে তার আশেপাশে তিনি সংগ্রহ করতে পারেন। রাজনৈতিক যারা লোকজন রয়েছে তাদেরকে কেন্দ্র করে একটা নিউক্লিয়াস গঠিত হয়। এরিস্টটলের আগে প্লেটোর আগে সক্রেটিস। সক্রেটিস শুধু নিজে আলোকিত ছিলেন না, তার আশেপাশে যারা ছিলেন তার সমস্ত ছাত্ররা সবাই আলোকিত মানুষ। তার ছাত্র প্লেটো, তার অনেক আলোকিত মানুষ। প্লেটোর দ্য একাডেমি, তিনি যে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন দ্য একাডেমি, প্রাচীন দুনিয়ার কিংবদন্তি। প্লেটোর পরে এরিস্টটল, এইগুলো দার্শনিকদের আলোকিত মানুষ। রাজনীতিতে চিন্তা করেন, আমরা সেই মহাকাব্যে রামের কথা বলি, লক্ষণের কথা বলি, কিংবা ধরুন পঞ্চপাণ্ডবের কথা বলি, মুঘলদের মধ্যে সুলতানি আমলের দাসদের মধ্যে, দাস ডাইনেস্টি যেটা বলা হয়, সুলতানি ডাইনেস্টি বলা হয়, অটোম্যানদের মধ্যে, আব্বাসীদের মধ্যে, হুমায়ুদের মধ্যে, পৃথিবীর বড় বড় যে ডাইনেস্টিগুলো তৈরি হয়েছে মুসলিম এবং অন্যান্য খ্রিস্টানদের মধ্যেও, সেখানে যারা আলোকিত রাজা বাদশাহ ছিলেন রোমান সাম্রাজ্যে, তাদের প্রথম গুণ ছিল তারা বেছে বেছে যে জুয়েলগুলো রয়েছে সারা দুনিয়াতে, শুধু তাদের রাষ্ট্র নয়, সারা দুনিয়াতে যত জুয়েল আছে, জুয়েল মানে রত্ন, সেই রত্নদেরকে নিয়ে আসতেন, তাদেরকে মঞ্চে মিনিস্টার বানাতেন এবং তাদেরকে মানে যুদ্ধ শিখাতেন, অনেকের কমান্ড দিতেন। আপনি চিন্তা করেন বিখ্যাত পণ্ডিত আবুল ফজল, তা আবুল ফজলকে যদি আপনি চিন্তা করেন, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, এখন তাকে যদি আপনি অল অন এ সাডেন 9 ডিভিশনের মানে আমাদের এই সাভার ক্যান্টনমেন্টের জিওসি বানিয়ে দেন, কেমন হবে? কিন্তু আকবর ঠিক সেম কাজটি করেছিলেন। মানে তার যত জুয়েল ছিলেন তাদের সবার হাতেই সেনাবাহিনী ছিল এবং সেনাবাহিনীর কমান্ড ছিল। তো এইরকম যারা রাজনীতির যে ব্যক্তিবর্গ, তারা নিজের আলোকিত ছিলেন এবং আলোকিত মানুষদেরকে এনেছেন এবং তাদের সেই আলোকিত যে চিন্তা চেতনা, এটাকে তারা পৌঁছে দিয়েছেন সেই সামরিক, অর্থনৈতিক, বাণিজ্যিক এবং রাজস্ব আহরণে। ফলে রাষ্ট্র শত শত বছর টিকে থাকতো। এখন আমাদের দেশে কি হচ্ছে? আমাদের দেশে ধরেন এরশাদ সাহেব, বঙ্গবন্ধু, তারপরে শেখ হাসিনার জামানাতেও ট্যালেন্ট হান্ট হতো। ভালো ভালো যারা জ্ঞানী গুণী তাদেরকে সম্মান করা হতো। আমি বেগম জিয়াকে দেখেছি, তিনি সম্মানিত মানুষদেরকে সম্মান করতেন। যারা লেখাপড়া জানতেন, ভালো মানুষ, তাদেরকে তিনি বুঝতেন যে এরা সম্মানিত মানুষ এবং তাদেরকে ওইভাবে মর্যাদা দিতেন। শেখ হাসিনা তো, বেগম জিয়া একটু ওয়েটে ছিলেন, কিন্তু শেখ হাসিনা মানে পারে তো কাউকে যদি দেখতেন যে এই ছেলেটা মেধাবী, এই লোকটি মেধাবী, তার জন্য জীবন দিয়ে দিতেন। 7 খুন মাপ। কারোর মধ্যে মেধা দেখার সঙ্গে সঙ্গে তিনি পাগল হয়ে যেতেন। তো সেই দিক থেকে বর্তমান যিনি প্রধানমন্ত্রী আছেন, তার মধ্যে যদি নূর থাকে, প্রথমত তার চেহারার মধ্যে একটা নুরানি সুরত ভেসে আসবে। তাকে দেখলেই একটা মানুষের রাগ পানি হয়ে যাবে, ভালোবাসা বের হবে, তিনি যেদিকে তাকাবেন ওদিকে শান্তির বাতাস প্রবাহিত হয়ে যাবে। এগুলো এক। এটা যে শুধুমাত্র যে প্রাতিষ্ঠানিক এডুকেশন, নট লাইক দ্যাট। দ্বিতীয়ত, তার ডানে বামে সামনে পেছনে আপনি শুধুমাত্র জুয়েল দেখতে পাবেন, মানে রত্ন দেখতে পারবেন। এবং যারা তার সামনে পিছনে ডানে বামে থাকবেন, তাদের সবারই একটা সুন্দর পরিবার থাকতে হবে, অর্থনৈতিকভাবে দুর্নীতিমুক্ত থাকতে হবে এবং মোটামুটি সচ্ছল জীবনযাপন করার একটা ট্র্যাক রেকর্ড থাকতে হবে, যে তারা নিজস্ব উপার্জন দিয়ে হোক, পিতামাতার বৈধ ইনকাম দিয়ে হোক, কোনো চোরের ছেলে অবৈধভাবে টাকা উপার্জন করেছে, 1000 কোটি টাকা রেখে গেছে, এরকম কোনো চোরের ছেলে, বদমাশের ছেলে, গুন্ডার ছেলে এখন রাতারাতি টুপি মাথায় দিয়ে যদি অলি আল্লাহ হয়ে যায় আর বাবার সে হারাম খাবার খায়, এরা কখনো জুয়েল হতে পারে না। মানে এরা মুনাফিকের চেয়েও বিশ্বাসঘাতক, প্রচণ্ড বিশ্বাসঘাতক। তো কাজে এরকম দিয়ে হবে না। দ্য রিয়েল যাকে বলে জুয়েল লাগবে। বিভিন্ন জায়গা থেকে তারা উঠে এসেছে এবং তাদের জীবনের সব ক্ষেত্রে একটা সহনশীল, দর্শনীয় এবং আলোকিত কতগুলো উদাহরণ রয়েছে। সেটা এই বর্তমান সরকারের মধ্যে আপনি কয়জনকে দেখেছেন?
যার বাবা হালাল উপার্জন করেছে, যে নিজে হালাল উপার্জন খাচ্ছেন, নিজে তার শরীরের যে পোশাক-আশাক, কাপড়-চোপড়, খাবার, গায়ের রক্ত, মাংস হালাল উপার্জন দ্বারা তৈরি হয়েছে। এরকম কয়জন লোক দেখেছেন বা কয়জন আছেন? যদি সেটা না থাকে তাহলে এখানে কোনো অবস্থাতেই নূর থাকবে না, কোনো অবস্থাতেই লাইট থাকবে না। এটা একটা লাইট হাউস হবে না। অন্যদিকে আরেকটা জিনিস আমরা এই সময়টাতে দেখি যে আমাদের দেশে খুব যাকে বলা হয় একটা শব্দ রয়েছে হেরিকেন। তো হেরিকেন গ্রাম বাংলাতে খুব অহরহ একটা বিষয় ছিল একটা সময়। বৈদ্যুতিক বাসে আসার পরে হেরিকেনের ওরকম কদর নেই। কিন্তু সাম্প্রতিক সময়ে হেরিকেন খুব আলোচিত হচ্ছে যেহেতু বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে। আর এই বিএনপির সঙ্গে হেরিকেনের এরকম একটা সম্পর্ক হয়ে গেছে এখন যে এগুলো নিয়ে প্রচুর ট্রল হচ্ছে। তো কাজেই বিএনপির সঙ্গে হেরিকেনের কী সম্পর্ক রয়েছে, সংযোগ রয়েছে সেটা পরের বিষয়। কিন্তু আমি এখানে বিএনপির সঙ্গে হেরিকেনের যে সম্পর্ক সেটা বোঝানোর জন্য আমি একটু জাস্ট হেরিকেন নিয়ে দুটো কথা বলি। সেটা হলো এটি কেরোসিন তেলে চলে, কেরোসিন তেলে চলে এবং তেলের মধ্যে কেরোসিন তেল খুবই বাজে একটা তেল, দাহ্য পদার্থ। নিজে জ্বলে, অন্যকে জ্বালায়, দুর্গন্ধ তৈরি করে এবং এই কেরোসিনের যে আলো, সে আলো থেকে ধোঁয়া, কালো ধোঁয়া নির্গত হয় এবং এখান থেকে যে গ্যাস উৎপন্ন হয়, কার্বন মনোঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়। কাজেই হেরিকেন স্বাস্থ্যকর নয়, এটা ওইভাবে আলোকিত করে না। প্রচুর যাকে বলা হয় কালি উৎপন্ন করে, কালিমা উৎপন্ন করে, কলঙ্ক তৈরি করে, আশেপাশে সমস্ত মানুষকে নষ্ট করে দুর্গন্ধ ছড়িয়ে দেয় এবং এখানে আপনার পুরো পরিস্থিতি এক জায়গাতে ২-৩টে হেরিকেন আছে, উত্তপ্ত করে ফেলে পুরো পরিস্থিতি। সেই তুলনায় হ্যাজাক লাইট অনেক অনেক ভালো এবং সেখানে পিউরিফাইড হয়ে কেরোসিন তেলই বাট অনেক সুন্দরভাবে পড়ে, যেটা হেরিকেনের আলোর সঙ্গে, হেরিকেনের তেলের সঙ্গে বা হেরিকেনের যে অন্যান্য ইনস্ট্রুমেন্ট রয়েছে তার সঙ্গে মিলবে না। তো যেটা বলছিলাম যে বিএনপির এই ক্ষমতা আসার সঙ্গে সঙ্গে তাদের সাথে এখন হেরিকেন নিয়ে নানা রকম ট্রল হচ্ছে। এই ট্রলটা মূলত জাগতিক, কিন্তু আমি সেই জাগতিক বিষয় নিয়ে বলবো না। আমি যেটা বলবো যে বিএনপির যদি সত্যিকার অর্থে নূর না থাকে, এমনকি আনোয়ার না থাকে, তার পরিবর্তে যদি রাষ্ট্র পরিচালনায় শুধুমাত্র হেরিকেন যুক্ত হয়, চারিদিকে শুধু হেরিকেন বা কেরোসিনের প্রদীপ, এগুলো যদি যুক্ত হয় তাহলে এই সরকার কলঙ্কিত হবে, তারা দুর্গন্ধ ছড়াবে এবং তারা বিভিন্ন জায়গাতে আগুন লাগিয়ে দেওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি করে ফেলবে। আর অন্যদিকে যেটিকে লাইট, সেটা সানলাইট বলেন, মুনলাইট বলেন, সে লাইট যদি থাকে, অর্থাৎ বিএনপির যদি জ্ঞান থাকে, গরিমা থাকে, দক্ষতা থাকে, অভিজ্ঞতা থাকে, সততা থাকে, তাহলে সেখান থেকে বায়তুল হিকমা খলিফা হারুন আর রশিদ, খলিফা আল রশিদ, হারুন আল রশিদ, তো তিনি বায়তুল হিকমা প্রতিষ্ঠা করেছিলেন এবং সেটার আলো এখনও পৃথিবীকে আলোকিত করছে সাদগা জারিয়া রূপে। এখন বিএনপি যদি, জনাব তারেক রহমান যদি সেই আলোকবর্তিকা তৈরি করতে না পারেন তাহলে তার খালের মধ্যে, তিনি যে খাল কাটছেন ওখানে অন্ধকার থাকবে। তিনি যে ফ্যামিলি কার্ড দিচ্ছেন সেই ফ্যামিলি কার্ডে অন্ধকার থাকবে এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন যে ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে বহু নারীকে ধর্ষণ করা হয়েছে। বহু জায়গাতে ঘুষ দুর্নীতি এমনভাবে গেছে যে ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে অনেক পান্ডা তারা গরিব মানুষের সর্বস্ব লুট করেছে। আসলে ফ্যামিলি কার্ড কি, কত টাকা পাবে ইত্যাদি মানে পরের বিষয়। এই যে সরকারের প্রধানের পক্ষ থেকে বলা হয়েছে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, মানুষজন মনে করছে যে এটা একটা ম্যাজিক কার্ড, যেটা ঘষা দিলে শুধু টাকা, টাকা আর টাকা। এই জন্য মানুষ পাগলের মতো ছুটে বেড়াচ্ছে। গুজব যে ফ্যামিলি কার্ড পেলে আর তার কিচ্ছু করতে হবে না, বসে বসে সে খেতে পারবে। তো এই যে জিনিসগুলো হচ্ছে, আপনি দেখবেন যে প্রতিটি ঘটনার সাথে আশেপাশে কেবলই মাত্র অন্ধকার, কেরোসিনের প্রদীপ অথবা হেরিকেনের আলো। আপনি কি সেই আলোর বিপরীতে, যেটিকে নূর বলা হয়, সেটি দেখতে পাচ্ছেন? আর যদি সেটি না থাকে, সরকারের বাতি জ্বলবে না। ২ নম্বর হলো যে সরকার যারা চালাচ্ছে দল, দলের অবস্থা আরও খারাপ হবে। এর কারণ হলো সরকারের সঙ্গে দেশি শক্তি আছে, বিদেশি শক্তি আছে, আমলাতন্ত্র আছে,
কিন্তু দল তো অ্যাবসলিউটলি বিএনপি যারা করে তাদেরই। তো সেখানে যদি দলের কেন্দ্রে আলোকবর্তিকা না থাকে, সেখানে যদি নূর না থাকে, সেখানে যদি চরিত্র না থাকে, সততা না থাকে, ন্যায়পরায়ণতা না থাকে, গুন্ডা থাকে, বদমাইশ থাকে, ছ্যাঁচড় থাকে, জুয়ারি থাকে, মদখোর থাকে, গাঁজাখোর থাকে, জেনাকার থাকে, ব্যভিচারী থাকে, তাহলে সেখান থেকে কি বের হবে? পুজ, দুর্গন্ধ, সবকিছু। এবং সেই দুর্গন্ধ পুজ গিয়ে দলকে কিভাবে কলুষিত করবে, এটা বোঝার জন্য খুব বেশি পাণ্ডিত্য দরকার হয় না। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।